দর্শক দেখুন, মিঠুনকে নিয়ে আপাতত কোনো মন্তব্য নয়। কুণালকে 3 মাস মুখ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। নিচে লেখা, মিঠুন চক্রবর্তীর করা 100 কোটি টাকার মানহানি মামলায় কুণাল ঘোষকে আপাতত কোনো মন্তব্য করতে নিষেধ করেছে আদালত। ডিসেম্বর মাসে আবার মামলার শুনানি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। মানে কুণালের মুখে তালা মেরে দিয়েছেন মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের মাধ্যমে, যে আর ওই টাইপের উল্টো পাল্টা কথা বলা যাবে না। ডিসেম্বরে আবারও শুনানি আছে, তারপরে আবার ঠিক করবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এটা বলেছেন। কিন্তু দর্শক, আমি দেখছি একটা রিয়াকশান এসছে কুণাল ঘোষের। আগে সেটা শোনাই, তারপরে ব্যাখ্যাতে আসব যে লোকটা কেমন। ওয়েট দর্শক, একটু শোনাই উনি কি বলেছেন। এই খবরটা সামনে আসার পরে ওনাকে নাকি মিডিয়ার সব লোকেরা ফোন করেছিলেন, তো উনি তার প্রেক্ষিতে কি বলতে চেয়েছেন দর্শক একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। দেখুন, আমাকে সংবাদ মাধ্যমের থেকে আমি শুনেছি যে মিঠুন চক্রবর্তীর মামলায় মাননীয় কোর্ট নাকি বলেছেন যে আমাকে মুখ বন্ধ রাখতে এই 3 মাস বা এরকম কটা নেক্সট ডেট। আমি বিন্দু বিসর্গ জানি না, কারণ এটা একটা এক্স পার্টি অর্ডার হয়েছে, আমরা কোনো নোটিশও পাইনি। ফলে আমি যতক্ষণ না কোর্টের কাগজ পাচ্ছি ততক্ষণ তো আমি এ বিষয়ে আমি জানি না। আর তাছাড়া আমি কোর্টের নোটিশ পাই বা না পাই, আমি মিঠুন চক্রবর্তী সম্পর্কে আমি কি বলবো না। আমি মিঠুন চক্রবর্তী সম্বন্ধে 5টা চিট ফান্ডে তার থেকে আয় কে করেছে বুঝে নিন। গরমকালে গরম জামা পরে কে ঘোরে, আমি বলবো না মিঠুনদার নাম। কার স্ত্রী পুত্র ধর্ষণ এবং নারী অত্যাচারে যুক্ত, তা আমি এইটুকু তো বলতে পারবো, আমি বলবো। মানে এই ধরনের আরো যা যা অভিযোগ আছে আমাকে দেখে নিতে হবে কোন অংশটার জন্য এত কিছু। মহামান্য আদালত এক্সপার্টি অর্ডার দিয়েছেন, আমার উত্তরটা যাক। এইভাবে মিঠুন চক্রবর্তী গেছে যে জন্য বিজেপিতে বাঁচতে, সেটা এই আমার মুখ বন্ধ করে এসব আমার মুখ বন্ধ করা অতটা সহজ হবে না, দেখা যাবে কোর্টে। দেখা যাবে কোর্টে, এর আগেও বলেছিলেন। কিন্তু নামটা নিয়ে কেন বলবেন না? যখন এত সাহস, এত হিম্মত, তখন কেন বলছেন যে আমি নামটা নেব না, বাকি সব বলবো? কেন নামটা নিয়ে বলতে সমস্যা কোথায়? হিম্মত কোথায় চলে যাচ্ছে? মুখ বন্ধ করা যাবে না, মিঠুন চক্রবর্তী মুখ বন্ধ করতে পারবেন না, আমি বলবো। তো নামটা নিয়ে বলতে সমস্যা কোথায়? যদি যে কথাগুলো বলছিলেন, যদি সেই সব কথা অথেন্টিক হয়ে থাকে, যেটা ফেক বলে, মিথ্যা বলে, রটনা বলে, সম্মানহানি বলে মিঠুন চক্রবর্তী মানহানি মামলা করেছেন, যদি আপনি ভাবেন যে ঠিক, তো বলে যাবেন। কোর্টে দেখা হবে, কোর্টে প্রমাণ করে দেবেন, গলা চেঁচিয়ে বলবেন, নাম ধরে ধরে বলবেন। নাম নিয়ে বলবো না, কেন বলবেন না? কেন বলবেন না? আপনি তো প্রমাণ করে দেবেন আপনি যা বলছেন সব ঠিক। তো দর্শক, এই হচ্ছে মানে বিষয়টা। এই হচ্ছেন কুণাল ঘোষ। তো উনি যেটা বোঝালেন যে আমি নামটা নেব না, কিন্তু ঘেউ ঘেউ করব, ঘেউ ঘেউ করব, নাম না নিয়ে আমি আকারে ইঙ্গিতে বলবো, বোঝাবো উনি মিঠুন চক্রবর্তী যার সম্পর্কে আমি এইসব কথা বলছি। এটা হচ্ছে ওনার বক্তব্য। কিন্তু এতটুকু সাহস নেই যে আমি নাম নিয়েই বলবো, কারণ আমি প্রমাণ করে দেবো যা বলছি সব ঠিক। তারপরে বললেন দেখব অর্ডারে কোন অংশ বলতে বারণ আছে ইত্যাদি। নোটিশ তো ওনাকে করা হবেই, সে তো হচ্ছে, সে তো আমি শুনছি। তো আপনি এটা তো বলতে পারতেন যে নাম নিয়ে আমি বলবো, যদি সত্যিই কোর্টের অর্ডারে খুব সমস্যা থাকে আমি ডিভিশন বেঞ্চে যাব, আমি সুপ্রিম কোর্টে যাব, কিন্তু নাম নিয়েই বলবো মিঠুন চক্রবর্তীকে আমি ছাড়বো না। এই আওয়াজটা তো আপনার গলা থেকে শুনতে চেয়েছিলাম। আপনি তো বিরাট বক্তা, বিরাট লড়াকু মানসিকতার।
এটা তো বলতে পারতেন যে সিঙ্গেল বেঞ্চ যদি বলে যে নাম নেওয়া যাবে না, এক্ষুনি আমি ডিভিশন বেঞ্চে যাব। কেন নাম নিয়ে বলবো না? আমার কাছে এত প্রমাণ রয়েছে, বলতে পারতেন। নাম নিয়ে বলবো না, চুপি চুপি বলবো, লুকিয়ে লুকিয়ে বলবো, নাম নেওয়ার হিম্মত থাকবে না, এ আবার কি? আর বলুন না, যে কথাগুলো বলছিলেন একবার বলুন না, ওইভাবে বলে যান তো দেখি। কি কথা বলেছি বুঝতে পারছি না, বোঝার তো কথা আপনার। মানহানি মামলা কিসে হয়েছে জানেন না? আমরা জেনে গেলাম, হয়তো বলুন আমি জানতে পারিনি, চিঠি দেওয়া হয়, নোটিশ দেওয়া হয়। নোটিশ তো আসছে শুনছি। আপনি মিঠুন চক্রবর্তীর সম্পর্কে, ওনার ওয়াইফ সম্পর্কে, পরিবার সম্পর্কে যে বেআইনি লেনদেনের কথা বলেছেন, সেই সম্পর্কে মানহানি মামলা হয়েছে। আপনি মিঠুন চক্রবর্তীর পুত্রের সম্পর্কে কি ধর্ষণ কাণ্ডে যুক্ত নাকি এই টাইপের কিছু বলেছেন, সেটা নিয়ে মানহানি মামলা করা হয়েছে। আপনাকে তো প্রমাণ করতে হবে। এটা তো 3 মাসের মুখ বন্ধ, মুখে তালা লাগানোর চেষ্টা। আপনি বলছেন ঘেউ ঘেউ করব নাম না নিয়ে, এই হচ্ছে আপনার হিম্মত। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে কথাগুলো বলেছেন, চিটফান্ডে কোথা থেকে কি আর্থিক সুবিধা, পরিবারের লোক এবং ওয়াইফের নাম নাকি জড়ানো হয়েছে, আপনাকে প্রমাণ করতে হবে। এবং ওই ধর্ষণকাণ্ডে যুক্ত, অভিযুক্ত না প্রমাণিত কি বলেছেন, প্রমাণ করতে হবে আপনাকে। একটা পরিবার সম্পর্কে একজন ওই রকম মাপের একজন মানুষ, যিনি পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন, বাঙালির গর্ব, তার সম্পর্কে আপনি কুৎসা করে যাবেন, যাতা করে যাবেন। আপনার কি আছে? আপনাকে তো ওই চিটফান্ডে আপনারই নামটা বেশি শোনা গেছিল। তারপরে কত কোটি টাকা আপনি নাকি ফেরত দিয়েছেন, কী সব করেছেন। তাছাড়া আপনার আর কি ডিগ্রি, কি উপাধি, কি সম্মান কি আছে? কি সম্মান পেয়েছেন জীবনে? আপনার নামে তো আগে চোর লোক বলতেন, চোর, কারণ ওই 7,000 টাকা নিয়ে এইসব কথা উঠে আসতো। আপনি কোথায় কি সম্মান পেয়েছেন? মিঠুন চক্রবর্তী দুটো বড় সম্মান, যেটা আমরা গর্ব ফিল করি, পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সেখানে আপনার কি সম্মান আছে? আপনার কি সম্মান আছে আর আপনি কি বলছেন? আর আপনার মতো লোক, চারানার লোক, সম্মানের দিক দিয়ে তাও হবে কি না, আপনি হবেন কিনা সন্দেহ রয়েছে। আপনি মিঠুন চক্রবর্তীকে তার সম্মানহানি করছেন। তার নাম নিয়ে আমি বলবো না, আমি অন্যভাবে বলবো। আপনার মতো লোক কথা বলা সাজে মিঠুন চক্রবর্তীর ব্যাপারে। যে মানুষটি একটা হতে পারেন হয়তো আপনাদের মতের সঙ্গে মিল হচ্ছে না দলগত দিক দিয়ে, তিনি অন্য একটা দল করছেন, তো তার সম্পর্কে ভুলভাল বলে যাবেন, আর ভুলভাল লাগাতার বলেই যাবেন। আপনি সবাইকে বলবেন কোর্টে দেখে নেবো, আর আপনার বিরুদ্ধে কেউ কেস করবেন না, কেউ কেস করবেন না। বলুন না জোর গলাতে যে প্রমাণ করে ছাড়বো, সেটা বলুন না জোর গলাতে। দেখবো কি অর্ডার হচ্ছে, নাহলে নাম না নিয়ে বলবো, দেখবো কতটুকু বলতে পারি, নাহলে এটা বলবো। আপনি যান, আমি চাইবো যে কুণাল ঘোষ এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন, কুণাল ঘোষ এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন, যে হ্যাঁ আমি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে বলবো। আমি কুণাল ঘোষকে দেখতে চাই চ্যালেঞ্জের আকারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং ওনার যারা আছেন টাকা সাপ্লাই দেওয়ার, চাই তারাও টাকা ঢালবেন ওনার জন্য, বা ওনার যদি নিজস্ব টাকা থাকে উনি করবেন। আমি দেখতে চাই কুণাল ঘোষের দাপট কতটা, দম কতটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য দেখতে চাই। শুধুই বড় বড় কথা, প্রেসের সামনে, সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা আর ভুলভাল কথা। একটা ওই রকম মাপের মানুষ, যিনি আজ পর্যন্ত অভিনয় করে চলেছেন। আমি তো একদিন বলেছিলাম যে সম্মানহানির যে বিষয়টা, ওটা 100 কোটি না, অনেক কোটি হবে। 100 কোটি মানে তো খুব, মানে মিঠুন চক্রবর্তীর যা ফিগার, তার যা প্রেস্টিজ, সম্মান, সেখানে তুচ্ছ 100 কোটি টাকাটা, যেভাবে উনি সম্মানহানি করেছেন ওনার পরিবারকে নিয়ে। এখনও মিঠুন চক্রবর্তী সিনেমা করছেন, বিজ্ঞাপন করছেন, কি ইমেজ! আর এই ইমেজের ওপরেই কিন্তু তার এই কাজটা চলে। ইমেজের ওপরে, তার ইমেজে কালি লাগানো মানে তাকে তো নানানভাবে ক্ষতিগ্রস্ত করা। কারণ সিনেমা জগতের থাকা, বিজ্ঞাপন জগতে থাকা যে কোনো মানুষের যদি ইমেজ ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু তার যে বাজার দর কাজের ক্ষেত্রে, সেটা ডাউন হবে, নিচের দিকে নামবে। একজন মানুষের সম্পর্কে উল্টোপাল্টা কুৎসা রটিয়ে দিলে, তার সম্মানহানি করলে, তার ইমেজ খারাপ করে দিলে, মানুষের চোখে কিন্তু তিনি ভালো থাকেন না। ফলে তার প্রতি মানুষের ভক্তি কমে যায়, আর তার প্রতি ভক্তি কমলে তাকে নিয়ে কাজ করার মানসিকতা যারা প্রডিউসার থাকেন, ডিরেক্টর থাকেন, তাদের মধ্যে কমে যায়। তার মানে তার যে ভ্যালু সেটা নেমে যায়। তো আপনি বিরাট ক্ষতি করেছেন। তো সেই ক্ষতির অঙ্কটা তো 100 কোটি না, আমি বলবো 1000 কোটি বললেও কম হবে। 100 কোটি, যাক 100 কোটি দিন না কুণাল ঘোষ, 100 কোটি দিন। আর এই মামলা হয়তো এক্ষুনি শেষ হবে না, শেষ হতে হতে হয়তো দিদির ঘটি উল্টে যাবে, তখন দেখবো টাকাটা কোত্থেকে আসে।
এখন হয়তো কিছু বল আছে, দলের মানে মানুষের টাকা নেই, দলের প্রচুর টাকা রয়েছে, হয়তো বাঁচাবার জন্য কেউ ঢালতে পারেন। কিন্তু দিদির গদি উল্টে গেলে কুণাল ঘোষ কোত্থেকে টাকা জোগাড় করেন 100 কোটি, আর মিঠুন চক্রবর্তী যেভাবে এটাকে নিয়েছেন তার পরিবারকে ছোট করার জন্যে, আমার মনে হয় তিনিও শেষ দেখে ছাড়বেন, শেষ দেখে ছাড়বেন। আমি দেখবো কুণাল ঘোষের কত দম। আগের দিনই বুঝতে পেরেছি, যেভাবে বলছিলেন বুঝতে পেরেছি যে উনি বুঝে গেছেন হাল খুব খারাপ, ভুল জায়গায় পা ফেলে দিয়েছে। এখন শুধু গলাবাজি করতে হয়, ওনার দিদিমণি যেমন করেন তেমন করছেন, হাওয়াটাকে একটু এ রাখার জন্য, কিন্তু ভিতরে ভিতরে হয়তো ভাবছেন কি ভুল করেছে। আর যদি সেটা না ভাবেন তাহলে বলবো কুণাল ঘোষ এটাকে চ্যালেঞ্জ করে, সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন যে আমি বলবো, আমি প্রমাণ করে ছাড়বো। ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে এই সিঙ্গেল বেঞ্চ যে স্টেটা দিয়েছে এই মন্তব্য করার ব্যাপারে, সেটাকে তিনি তুলে আনবেন। এটা দেখতে চাই কুণাল ঘোষের কাছ থেকে, দেখতে চাই কুণাল ঘোষের কত দম। শুধু ওই সোশ্যাল মিডিয়াতে 1.5 মিনিটের একটা বক্তব্য ছেড়ে দিলাম, বাজার গরম করে দিলাম, এটা বললে কিন্তু হবে না। কি আছে আপনার বক্তব্য রাখা ছাড়া, কি আছে আপনার? আমি তো দেখি কুণাল ঘোষ মাঝে মধ্যে রাস্তাতে বের হন বিভিন্ন কর্মসূচি পালন করতে, আমি তো ওই 1 ডজনের বেশি লোকও দেখি না। এই দেখলাম যে বৃষ্টি হয়েছে কলকাতায়, সেখানেও দেখলাম উনি বেরিয়েছেন জলের এতে, এই যে হাতে গোনা 4-5 জন 6 জন লোক যেখানে গেছেন, দেখছি ওই 6 জন 7 জন, 1 ডজন লোকও দেখি না। এর আগেও দেখেছি মিছিল করতে নামেন 1 ডজনের বেশি লোক, কখনো ডজন পেরিয়েছে কিনা সন্দেহ রয়েছে কুণাল ঘোষের কর্মসূচিতে। তো আপনার কি মান, কি সম্মান, কি ইমেজ? শুধু মিডিয়ার সামনে কথা বলেন, আপনাকে দল ফেস করায়, আপনি সেই সুযোগটা নিয়েছেন। তো এর বাইরে আপনার কি আছে, কি সম্মান আছে? আপনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে পাঙ্গা নিয়েছেন, কি সম্মান আছে আপনার? আর আমাকে তো মানে মিঠুনদা একটা কথা বলেছিলেন, নিশ্চয়ই দর্শক হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, আমি যখন আরামবাগে উনি যখন এসেছিলেন, আমি একটা ইন্টারভিউ করেছিলাম ওনার। তো আমি এই কুণাল ঘোষের যে এসব উল্টোপাল্টা মন্তব্য করে বেড়ান না মিঠুনদার সম্পর্কে, এই পড়েন সেই পড়েন, এই করেন সেই করেন, তো আমি একটা প্রশ্ন করতে গিয়েছিলাম। তো প্রশ্ন করতে গিয়ে আমি কার্যত অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলাম, আমার ইন্টারভিউ ছেড়ে উঠে পড়ার মতো একটা অবস্থা হয়ে গেছিলো, কুণাল ঘোষের নামটা নিয়েছিলাম বলে। খুবই ক্ষুব্ধ, বিরক্ত কুণাল ঘোষের প্রতি। আগে দর্শক দেখুন আমার সঙ্গে যে কথাটা হয়েছিল, আমি যখন প্রশ্ন করেছিলাম উনি কিভাবে রিয়াক্ট করেছিলেন। সঙ্গে কি কুণাল ঘোষের কোনো দ্বন্দ্ব আছে আপনার? আপনি প্লিজ একটা আপনার কথা বলছি, আপনি যদি এই নামটা নেন, আমি এই মুহূর্তে আপনার ইন্টারভিউ বন্ধ করে দেবো। ওটা একটা নর্দমা, পচার নর্দমা। ডু নট কম্পেয়ার মি উইথ হিম। এটা বলেছিলেন উনি, খুব বিরক্ত। কিন্তু সব তো একটা লিমিট আছে না? উনি হয়তো প্রথম দিকে ইগনোর করতেন, বলছেন একটা সময় থেমে যাবেন। এই দেখছি যে বাড়ি পর্যন্ত টান মেরে দিচ্ছেন। একটা মানুষ তার ইচ্ছে অনুযায়ী তিনি দল পরিবর্তন করতেই পারেন না, ছেলেকে বাঁচাতে দল পরিবর্তন করেছেন। আর আপনি কি বাঁচাতে কি করেছেন? আপনি তো নেত্রীর সম্পর্কে কথা বলেছিলেন, আবার তো সেই নেত্রীর পায়ের তলায় ঢুকে পড়েছেন। কি বাঁচাতে করেছেন? যে নেত্রীকে আপনি গ্রেপ্তারের দাবি তুলেছিলেন, সেই নেত্রীকে এখন আপনি পুজো করছেন, কি বাঁচাতে করেছেন? আপনার কি সম্মান আছে? আর আপনি মিঠুন চক্রবর্তী পরিবারকে নিয়ে কথা বলছেন। মানুষ দল পরিবর্তন করেননি, তার আপনাদের চোরের দলে কেন থাকবেন? চোরের দলে তো সবসময় দেখা যাচ্ছে লাগাতার সব চোর ছাচোরদের ভর্তি, তাই তিনি পরিবর্তন করেছেন। তার মনে হয়েছে যে বিজেপি দলটা করা দরকার, তিনি করেছেন। সেটা নাকি পরিবারকে বাঁচাতে, ছেলেকে বাঁচাতে। পুরো উল্টো পাল্টা কথা, যার বাস্তব ভিত্তি নেই। সেই জন্যই তো মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত কোর্ট কেস করতে বাধ্য হয়েছেন। উনি প্রথম দিকে ইগনোর করতেন, খুব একটা গুরুত্ব দিতেন না, কিন্তু দেখলেন যে এই লোকটা থামবার লোক না, তো যাচ্ছে তাই বলে যাচ্ছেন, এক্ষুনি তাই মামলা করি কোথায় যাবেন। তো এই করে উনি অনেকটা ভেবে মামলাটা করেছেন। তবে আমি এটুকু নিশ্চিত, মামলা শেষ পর্যন্ত দেখবেন নিশ্চিত তো হবেই। মিঠুন চক্রবর্তী খুব, আমারও যোগাযোগ তো আছে, উনি বলেছেন আমি শেষ দেখে ছাড়বো। উনি বলেছেন শেষ দেখে আমি ছাড়বো। এটা তো হচ্ছে প্রথম মুখে তালা মারা। উনি হয়তো অন্যভাবে বলুন, ওনাকে বলতে দিন, আমিও দেখব, শেষ দেখে ছাড়বো। এবং 100 কোটি তো মামলা করেছি, আমিও দেখব কুণাল ঘোষের কত দম, বলেছেন, খবর এসছে। তো দেখা যাক দর্শক কতটা পাঙ্গা নিতে পারেন কুণাল ঘোষ, আর নাকি আবার পায়ে হাতে ধরতে ছোটেন অদূর ভবিষ্যতে, সেটাও দেখার রয়েছে। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।